সোমবার নতুন ভোটার তালিকা বেরোচ্ছে। পিছিয়ে গেল সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। গতকাল সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কারণ নির্বাচন কমিশন জানিয়েছিল শুক্রবার করে সাপ্লিমেন্টারি তালিকা বেরোবে, কিন্তু গতকাল বেরোলো না। আগামী সপ্তাহে দুটো সাপ্লিমেন্টারি তালিকা বের করবে কমিশন। সোমবার এবং শুক্রবার তালিকা প্রকাশ করবে কমিশন। এই নিয়েই কথা বলবো সোমরাজ আমার সহকর্মীর সঙ্গে। সোমরাজ, গতকাল বেরোনোর কথা ছিল সাপ্লিমেন্টারি তালিকা, প্রথম তালিকা, কিন্তু সেটা বেরোলো না। এর কি কারণ? আর সোমবার কি বেরোচ্ছে, কখন? দেখো, এখনো পর্যন্ত যেটা নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, জুডিশিয়াল অফিসারদের তরফে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের জন্য 40,000 বুথের তারা তালিকা প্রস্তুত করেছেন। বাকি বুথগুলির তালিকা এখনো পর্যন্ত প্রস্তুত হয়নি। সেই কারণেই নির্বাচন কমিশনের তরফে সোমবার বিকেলে এই সাপ্লিমেন্টারি তালিকা অর্থাৎ প্রথম পর্যায়ে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন মনে করছে সোমবার দুপুরের মধ্যেই সব বুথের সাপ্লিমেন্টারি তালিকা প্রস্তুত হয়ে যাবে এবং তারপরেই প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রস্তুত করা যাবে। সেই কারণেই সোমবার বিকেলে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা প্রায় 27,23,000-এর কাছাকাছি অভিযোগের নিষ্পত্তি করতে পেরেছেন জুডিশিয়াল অফিসাররা। যদিও কত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি নিয়ে এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি কমিশনের তরফে। সোমবার যে সাপ্লিমেন্টারি তালিকা বিকেলের পর প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের তরফে, সেই সাপ্লিমেন্টারি তালিকা তারপর বুথে বুথেও টাঙিয়ে দেওয়া হবে, জেলা শাসকের অফিসগুলিতেও টাঙিয়ে দেওয়া হবে এবং যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন তারা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর জাতীয় নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে এপিক নম্বর দিয়েও তারা দেখতে পারবেন যে যারা আন্ডার অ্যাডজুডিকেশনে ছিলেন তারা এই সাপ্লিমেন্টারি তালিকার প্রথম দফায় অ্যাডিশনে থাকলেন নাকি ডিলিশনে থাকলেন সেটাও তারা দেখতে পাবেন। অর্থাৎ এই যে সোমবার বিকেলে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে তারপরে নির্বাচন কমিশনের ওয়েবসাইট মারফত দেখা যাবে। তবে শুধুমাত্র সোমবার নয়, শুক্রবারেও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। অর্থাৎ আগামী সপ্তাহে দুটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে এবং তারপর প্রতি সপ্তাহে শুক্রবার করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ধন্যবাদ সোমরাজ। এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। 22,60,00,000-এর মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আর 20 মার্চ অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। 22 লক্ষ করতে যদি 15 দিন 20 দিন লাগে, তা ইলেকশন আসা পর্যন্ত প্রসেস কমপ্লিট হবে তো? 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশের পরে দেখা যায় বিচারাধীন সংখ্যা 60,06,675। এর মধ্যে সবচেয়ে বেশি বিচারাধীন মুর্শিদাবাদে 11,01,145, মালদায় 8,28,127, উত্তর 24 পরগনা 5,91,252, দক্ষিণ 24 পরগনায় 5,22,042, উত্তর দিনাজপুরে 4,80,341। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের নিষ্পত্তির কাজ করছে বিচার বিভাগ। প্রথম তালিকা অনুযায়ী বিচারাধীন 60 লক্ষ। বৃহস্পতিবার পর্যন্ত 25 লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। এর মধ্যে অন্তত 8 লক্ষের নাম বাদ যেতে পারে। কিন্তু তালিকা প্রকাশ না হওয়ায় অনেকেই খুশির ঈদ পালন করতে পারলেন। এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। 22,60,00,000-এর মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। নিউজ 18 বাংলা। এদিকে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশের আগেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ট্রাইব্যুনাল গঠন হয়ে গেল। জেলা ভিত্তিক 19 ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা।
আরো ডিটেলে জানবো সোমরাজের কাছ থেকে। সোমরাজ, এই যে ট্রাইব্যুনাল, এখানে কারা আবেদন করতে পারবেন এবং কবে থেকে পারবেন? এই সোমবার যে লিস্ট বেরোচ্ছে সেখানে যাদের নাম থাকবে না তারা কি তারপরই আবেদন করতে পারবেন? দেখো, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে সোমবার প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পরপরই ট্রাইব্যুনালে আবেদন করা যাবে নাকি। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে গতকাল জাতীয় নির্বাচন কমিশন সবেমাত্র নোটিফিকেশন করেছে এই ট্রাইব্যুনাল তৈরির। এরপর ট্রাইব্যুনালের জন্য অফিস তৈরি হবে, যে অফিসগুলি ঠিক করবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসকরা, এবং অফিসের জন্য প্রয়োজনীয় কর্মচারীও নিয়োগ করা হবে, পাঠানো হবে, এবং সেটা সিদ্ধান্ত নেবেন জেলাশাসকরা। তারপরেই ট্রাইব্যুনাল অফিসগুলিতে কাজ শুরু করা হবে। সেক্ষেত্রে যেটা নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি, সেখানে বলা হচ্ছে যে সম্পূর্ণ তালিকা তৈরি হবার পর ট্রাইব্যুনালে আবেদন করা যাবে। ট্রাইব্যুনালে আবেদন করা যাবে ভোটার তালিকায় যুক্ত হওয়ার জন্য বা ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ট্রাইব্যুনালে আবেদন করা যাবে। জেলা শাসক, মহকুমা শাসকের অফিস মারফত ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন যারা আন্ডার অ্যাডজুডিকেশনে থাকবেন, যাদের তালিকা, যাদের নামের তালিকা সাপ্লিমেন্টারি তালিকা আকারে প্রকাশ করা হবে, তারা আবেদন করতে পারবেন এই ট্রাইব্যুনালে। রাজ্যের প্রাক্তন 19 জন বিচারপতিদের নেতৃত্বে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং দেখা গেছে গতকাল জাতীয় নির্বাচন কমিশনের যে বিজ্ঞপ্তি, সেখানে একাধিক জেলার দায়িত্ব কয়েকজন বিচারপতিকে দেওয়া হয়েছে, প্রাক্তন বিচারপতিকে দেওয়া হয়েছে। প্রশ্ন ওঠে যে যদি সব পুরো তালিকা বেরিয়ে যাওয়ার পরেই আবেদন করা যায়, সেক্ষেত্রে সময় তো অনেকটা কমে যাবে, হাতে তো সময় থাকবে না যাদের নাম ডিলিশনে থাকবে। দেখো, সেই কারণেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আজ রাতে বা আগামীকালকের মধ্যে একটি নির্দিষ্ট নির্দেশ দেওয়া হবে সব জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের কাছে যে এই ট্রাইব্যুনালের কাজ কিভাবে শুরু করা হবে, কবে থেকে শুরু করা হবে, যারা আবেদন করবেন তাদের জন্য কি কোনো নির্দিষ্ট ফরম্যাট থাকবে, এবং ট্রাইব্যুনালেও যদি অভিযোগের নিষ্পত্তি না হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে সেই ভোটার কি করবেন। এই গোটা বিষয়টি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জেলাশাসকদের জানিয়ে দেওয়া হবে এবং বিভিন্ন জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা অপেক্ষা করছেন যে এই ট্রাইব্যুনাল গঠনের পর নির্বাচন কমিশনের তরফে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য কি নির্দেশ দেওয়া হয়। ফলত এই ট্রাইব্যুনালের কাজ কবে থেকে শুরু হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং কমিশন সূত্রে জানা যাচ্ছে আজ রাতে বা আগামীকালকের মধ্যেই গোটা বিষয়টি স্পষ্ট করে জেলাগুলিকে জানিয়ে দিতে পারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ধন্যবাদ সোমরাজ। আর এই ট্রাইব্যুনাল গঠন নিয়ে কি বলেছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, শুনবো। আপনি যদি মনে করেন ইনজাস্টিস হয়েছে, আপনি আপিলে যাবেন। তার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টরা রিটায়ার্ড জাজদের দিয়ে, এক্স জাজেসদের দিয়ে, রেসপেক্টেড এক্স জাজেসদের দিয়ে সুন্দর ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে এবং ডিস্ট্রিবিউশন অফ দি এরিয়া ভাগ করে দিয়েছেন। কিন্তু কান খুলে শুনে রাখুন, মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ফেক এবং অভারতীয় বাংলাদেশি মুসলিম তার নাম থাকবে না। যেখানে খুশি যেতে পারেন, নাম থাকবে না। পরিষ্কারভাবে কানে শুনে রাখুন। আপনি যদি ভারতীয় হন, আপনার যদি পেপারসের প্রবলেম থাকে, আপনি যদি মনে করেন যে জুডিশিয়াল অফিসাররাও আপনার সঙ্গে ইনজাস্টিস করে দিয়েছে, আপনি ট্রাইব্যুনালে আপিল করবেন। ট্রাইব্যুনাল উইল টেক ফাইনাল কল। আর এবার প্রথম দফার ভোট অর্থাৎ 23শে এপ্রিলের আগেই রাজ্যে আসছে 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই রাজ্যে এসে গেছে 480 কোম্পানি বাহিনী, ভোট ঘোষণার আগেই এসে গেছে। ভোটের আগে দফায় দফায় রাজ্যে প্রায় 2000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসবে। 31শে মার্চের মধ্যে রাজ্যে আরও 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। 7 এবং 10ই এপ্রিল আরও 2 দফায় 600 কোম্পানি বাহিনী আসছে রাজ্যে। আর 13ই এপ্রিলের মধ্যে রাজ্যে আসবে 277 কোম্পানি বাহিনী। 18ই এপ্রিল ভোট পাহারায় আরও 743 কোম্পানি বাহিনী। অর্থাৎ সব মিলিয়ে প্রথম দফার ভোটের আগেই রাজ্যে আসছে 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আর এই গোটা বিষয় নিয়ে কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা নিয়ে আমি ইন্টারেস্টেড নয়, কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণ কে করবে সেটা নিয়ে ইন্টারেস্টেড। কেন্দ্রীয় বাহিনীকে সঠিক ব্যবহারের আমি দাবি করি। আজ খুশির ঈদ, প্রতিবারের মতো এবারও রেড রোডে ঈদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রেড রোড থেকে এসআইআর এর সরব মুখ্যমন্ত্রী। শুভেচ্ছার সম্প্রীতির বার্তা দিয়ে কেন্দ্রকে তুলোধনা। বাংলাকে টার্গেট করেই নাম বাদ, ভোটাররা নন প্রধানমন্ত্রী অনুপ্রবেশকারী, তোপ মমতার। बहुत सारे आदमी को नाम काट दिया एसआईआर में, जिसको लिए हम कलकत्ता से, दिल्ली से, हाई सुप्रीम कोर्ट से
लोगों को इज्जत रक्षा हो। अगर कोई भी आप लोगों को पास नहीं है तो हम बंगाल का ऑल सिटीजन का साथ, नागरिक का साथ, ऑल कम्युनिटी का साथ, ऑल कास्ट का साथ, ऑल किड का साथ आप लोगों को परिवार का एक मेंबर होके रह के आपको ये लड़ाई हम जारी रखेंगे। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है, आपका सरकार है। রেড রোড থেকে বিজেপিকে অল আউট আক্রমণ মুখ্যমন্ত্রী। চোর ডাকাত গুন্ডার পার্টি বলে তোপ মমতার। आपको दुआ दे, आपका शुभकामना दे, आपका परिवार अच्छा से रहे, हिंदुस्तान अच्छा से रहे, बंगाल अच्छा से रहे, और जो बंगाल को टारगेट करे वो जहान्नाम में जाए। खुद ही को कर बुलंद इतना, खुद ही को कर बुलंद इतना, हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे, बता तेरी राजा क्या है? हमारा राजा एक ही है, बीजेपी हटाओ, देश बचाओ। খুশির ঈদেও ভোটের লড়াই। বাংলার এসআইআর এর রেড রোডের নামাজে খড়গহস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সম্প্রীতির বার্তা দিয়েই বিজেপিকে তুলোধনা। ভেদাভেদের রাজনীতি বাংলায় চলবে না, হুঙ্কার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। जो लोग सोचता है नाम काट के बेघर करके इस देश से धक्का मार के निकालेंगे, भाई को भाई के साथ लड़ाएंगे, गर्दन भी कटेगा तो झुकेगा नहीं। नाम काटना तो दूर का बात, किराएदार है, जाति मकान थोड़ी है, सभी का खून है इस मिट्टी में शामिल। हिंदू मुसलमान सिख ईसाई सभी का खून है इस मिट्टी में शामिल, किसी का बाप का हिंदुस्तान थोड़ी है। ভবানীপুরে কাল কর্মী সভা মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে প্রথম কর্মী সভা তৃণমূল নেত্রীর। রবিবার সন্ধে চেতলার অহিন্দ্র মঞ্চে এই কর্মী সভা। আরও জানবো, কথা বলবো আবিরের সঙ্গে। আবির, ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত সব কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলরদের নিয়ে কাল কর্মী সভা, কি ভোকাল টনিক দিতে চলেছেন মুখ্যমন্ত্রী, কি জানা যাচ্ছে? প্রথমত গত বৃহস্পতিবার দিনকে ভবানীপুর নিয়ে বৈঠকে তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছিল যে ঘরের মেয়ে এই স্লোগানকে সামনে রেখেই তারা ভবানীপুর জুড়ে প্রচার করবে। এবং ইতিমধ্যে আজকে সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে দেওয়াল লিখন থেকে শুরু করে ভবানীপুরের বিভিন্ন জায়গাতে যে পোস্টার পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে, এটাকেই তুলে ধরা হয়েছে। যারা কাউন্সিলররা রয়েছেন তারা প্রচার করছেন, ওয়ার্ড ভিত্তিক প্রচার হচ্ছে, ওয়ার্ড ভিত্তিক কর্মী সভা করারও সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু যেহেতু গোটা রাজ্য জুড়ে প্রচারের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বোপরি ব্যস্ত থাকবেন, ফলে ভবানীপুরের মতো বিধানসভা যেটা হচ্ছে এবারের রাজ্য নির্বাচনের ক্ষেত্রে অন্যতম ভরকেন্দ্র, সেই জায়গাতে বেশি করে যারা দলের স্থানীয় নেতা কর্মী যারা রয়েছেন, কাউন্সিলর থেকে শুরু করে বুথ ভিত্তিক যারা কর্মীরা রয়েছেন, তাদেরকে বেশি করে প্রচারে সময় দিতে হবে। ফলে তারা কি ইস্যু নিয়ে প্রচার করবেন, তার কারণ ইতিমধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে শুভেন্দু অধিকারী সেখানে প্রচার শুরু করেছেন। বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব বিভিন্ন সময় ভবানীপুর নিয়ে তারা তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করছে। এক্ষেত্রে দাঁড়িয়ে মূল কি বার্তা বাড়ি বাড়ি গিয়ে তারা পৌঁছে দেবেন, এবং শুধু ভবানীপুর কেন্দ্রে কী ধরনের কাজ করা হয়েছে, সেখানকার বাসিন্দাদের সঙ্গে গত কয়েক বছরেরও বেশি সময় ধরে কী ধরনের জনসংযোগ করা হয়েছে, তার সমস্ত কিছু একটা মোড়কে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস প্রচারের ক্ষেত্রে রাখতে চাইছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হবে হচ্ছে নেতা কর্মীদের, বিশেষ করে যারা বুথ লেভেলের যারা কর্মীরা রয়েছে। এবং আমরা এর আগেও দেখেছি যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যারা BLA 2 রয়েছেন তাদের সাথেও মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছিলেন। ফলে এই নির্বাচনের সময় তারা কি গুরুত্ব বহন করে চলবেন, সেই ধরনেরই বার্তা চেতলার অহিন্দ্র মঞ্চে যে কর্মী সভা মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, সেখানে দলের নেতা কর্মীদেরকে তিনি আরও একবার বুঝিয়ে দেবেন, এমনটাই মনে করা হচ্ছে। সঙ্গে থাকো আবির। এদিকে টার্গেট নন্দীগ্রাম, আর নন্দীগ্রামে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সভা করবেন। নন্দীগ্রামে কর্মী সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 25শে মার্চ। কথা বলবো আরো আবিরের সঙ্গে। আবির, নন্দীগ্রামকেও তার মানে তৃণমূল যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন কর্মী সভা করতে নন্দীগ্রামে। প্রথমত হচ্ছে নন্দীগ্রাম গত বিধানসভা নির্বাচনে ভরকেন্দ্র ছিল, এবং এবারের নির্বাচনে অন্যতম চ্যালেঞ্জিং কেন্দ্র দুই রাজনৈতিক দলের কাছেই। এবং প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘন্টা আগে যেভাবে বিজেপি শিবিরের
ঘনিষ্ঠ নেতা পবিত্র করকে তৃণমূল কংগ্রেস খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার দলে যোগদান করান এবং কয়েক ঘন্টার মধ্যে তাকে যেভাবে প্রার্থী তালিকাতে তার নাম দেখতে পাওয়া যায়, তাতেই কার্যত পরিষ্কার হয়ে গিয়েছে যে নন্দীগ্রাম নিয়ে তৃণমূল কংগ্রেস 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। এক্ষেত্রে দাঁড়িয়ে নন্দীগ্রামের ক্ষেত্রে নির্বাচন বা বিভিন্ন সময় একটা অসুবিধার কথা বারবার শোনা যেত, সেটা হচ্ছে দলের যারা নেতা কর্মীরা রয়েছেন তাদের মধ্যে যোগ সাজসের অভাব, একে অপরের সঙ্গে বিভিন্ন সময় ধরে দূরত্ব বজায় রেখেছিলেন। এই বিধানসভা নির্বাচনের মুখে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি করার সুযোগ দলীয়ভাবে তৃণমূল কংগ্রেস দেবে না, যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কর্মী সভা করতে যাচ্ছেন, যেখানে প্রার্থীর উপস্থিতিতে, তার কারণ তিনি সদ্যই একটি অন্য দল থেকে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং তাকে প্রার্থী করা হয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে সেই প্রার্থীর হয়ে কী ধরনের প্রচার দলের নেতা কর্মীরা করবেন এবং নন্দীগ্রামের 2 ব্লকের জন্য বিশেষ কৌশল অবলম্বন করে তৃণমূল কংগ্রেস এগোতে চায়, সেই বার্তাও এর ক্ষেত্রে থাকবে। যে কারণে হচ্ছে আগামী 25 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নন্দীগ্রামে গিয়ে নন্দীগ্রামে থাকা দলের নেতা কর্মী এবং যারা তমলুক সাংগঠনিক জেলার দায়িত্বে রয়েছেন তাদেরকে নিয়ে এই কর্মী সভা করতে চলেছেন। ধন্যবাদ আবির। কেশিয়ারি, দাসপুর, নারায়ণগড়েও কর্মী সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 24শে মার্চ পাথর প্রতিমায় জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে শুভেন্দু অধিকারী, মন্দিরে পুজো পাঠের পর দিনভর প্রচার। ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, প্রচারে জোর বিরোধী দলনেতার। কালীঘাটে পুজোর পর জয়ে কনফিডেন্ট। কালীঘাটে পরপর মন্দিরে পুজো দেন আজ শুভেন্দু। প্রথমে কালীঘাটের কালী মন্দিরে পুজো দেন এবং তারপর চলে যান নকুলেশ্বর মন্দিরে। পরপর মন্দিরে পুজো দেন আজ শুভেন্দু অধিকারী। নকুলেশ্বর মন্দির থেকে বেরিয়ে চলে যান কালীঘাটের জগন্নাথ মন্দিরে। পরপর মন্দিরে পুজো দিয়েছেন শুভেন্দু অধিকারী আজ। জয়ের ব্যাপারে কনফিডেন্ট। आज शनिवार माँ काली के प्रणाम करे राज्येर मंगल कामना करलाम एवं भवानीपुर केंद्रे माয়ের आशीर्वाद যেন আমি পাই। কালীঘাটে পরপর মন্দিরে পুজো দেওয়ার পর শুভেন্দু অধিকারী চলে যান ভবানীপুরে। ভবানীপুরে পুরনো বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে যান শুভেন্দু অধিকারী। এরা এখানে জনসংঘের সময় থেকে অনেকেই ভারতীয় জনতা পার্টি, এদের আশীর্বাদ ছাড়া এই যে মিশন সম্পূর্ণ হতে পারে না। 8 জন বিশিষ্ট কার্যকর্তার বা আমাদের অভিভাবক সমনেতৃত্বের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করেছি। প্রথমে শাহরজির বাড়িতে গেছি, তারপরে নারায়ণজি জৈনজির বাড়িতে গেছি, এখন ওম প্রকাশ মিশ্রজির কাছে আশীর্বাদ নিলাম। উনি আমাকে রামনবমীতে আহ্বান করলেন। আমি গোটা রাজ্যের মানুষকে বলবো এবারের রামনবমী ব্যাপকভাবে পালন করুন। সবাই শঙ্খ নিয়ে, সবাই ধ্বজ নিয়ে বেরোন। কাকদ্বীপ থেকে কোচবিহার, দার্জিলিং থেকে দীঘা, বর্ণময় করে তুলুন এবারের রামনবমীকে।